শেখ হাসিনা এবং আওয়ামী লীগ গণঅভ্যুত্থানের ভেতর থেকে উচ্ছেদ হয়েছেন রাষ্ট্রক্ষমতা এবং দেশের তাদের অনুগত তাদের দলের বিপুল সংখ্যক নেতাকর্মী, বিশেষ করে উচ্চ পর্যায়ের নেতারা, তারা দেশ থেকে পালিয়েছেন, দেশ ত্যাগ করেছেন অথবা করতে বাধ্য হয়েছেন। একটা জুলাই হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষিত হয়েছে। এটি নিম্ন আদালতের বিচার। এখন সেই বিচারে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু দেশে আসার ক্ষেত্রে কোনো রকমের বাধা দেওয়ার কথা বলা হয়নি। সুতরাং তিনি যদি আসতে চান, নিশ্চয়ই সরকার তাকে ওই সাজার কার্যকর করার জন্য তাকে বাধা দেবে না। কিন্তু প্রশ্ন হলো তিনি আসবেন কিনা। আমার যেটা মনে হয় যে রাজনীতিবিদরা এই ধরনের পরিস্থিতির অনেকেই মোকাবেলা করেছে সারা পৃথিবীতে, এবং এর আগেও শেখ হাসিনা দুবার এই ধরনের পরিস্থিতিতে, বিরূপ রাজনৈতিক পরিস্থিতিতে তিনি দেশে এসেছেন। একটা হচ্ছে 15ই আগস্টের 75-এর 15ই আগস্টের পরে, সম্ভবত 81 সালে। আরেকটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের সময়, 111 সরকারের সময়। তখনকার যে প্রেক্ষাপট এবং তার বিরুদ্ধে যে অভিযোগ, সেটি এক ধরনের ছিল। এখনকার প্রেক্ষাপট এবং অভিযোগটা আর এক রকমের। তখন তিনি এই ধরনের কোনো মামলায় দণ্ডিত ছিলেন না। এবার তার মাথার উপরে ফাঁসির দণ্ড আছে। এটি তাকে মোকাবেলা করতে হবে আইনি পদ্ধতিতে। তিনি, তার নেতাকর্মীরা এই কথার পরে বিভিন্ন জায়গায় দেখছি উজ্জীবিত হচ্ছেন, মিছিল মিটিং করছেন। আবার আপনি যদি যাদের সাথে টুকটাক দেখা হয় বা কথা হয়, তাদেরকে যদি এই সম্পর্কে বিস্তারিত জিজ্ঞেস করেন, তারা আসলে কেউই জানে না কি হতে যাচ্ছে। অর্থাৎ তাদের দলের যিনি প্রধান, তিনি বার্তাটা দিয়েছেন ভারতের একটা গণমাধ্যমকে, কিন্তু তার নিজ দলের নেতাকর্মীদের কাছে এই বিষয়টা পরিষ্কার না। সুতরাং এটা একটা হতে পারে যে দলের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উদ্দীপনা তৈরি করার একটা কৌশল হতে পারে। আবার তিনি হয়তো পরিস্থিতি অনুযায়ী আইনি লড়াই করার জন্য তিনি এখানে আসতে পারেন। তবে এবার যদি তিনি আসেন, তিনি ওই যেটা বললাম, তার ফাঁসির দণ্ড রয়েছে, সেই দণ্ড মাথায় নিয়ে তাকে আসতে হবে। এর আগে যখন তিনি, বিশেষ করে 15 আগস্টের পরে যখন তিনি দেশে ফেরেন ভারত থেকে, তখন ব্যাপারটা একরকমের ছিল। তিনি ভিকটিম ছিলেন, তার পরিবারটা, তার দল ভিকটিম ছিল। কিন্তু এবার তার দল, তার পরিবার, তার দলের বিপুল সংখ্যক নেতাকর্মী এবার কিন্তু আসছেন তারা অভিযুক্ত হিসাবে। তাদের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ রয়েছে। নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ আছে, তার দলের শীর্ষ অন্যান্য যারা আছেন অভিযোগ আছে। সুতরাং তিনি এটিকে কিভাবে মোকাবেলা করবেন, এটা একান্ত তার বিষয়। আর তার ফেরা না ফেরার বিষয়টা আমার যেটুকু ধারণা কেবলমাত্র তার নেতাকর্মীদের উপরে নির্ভর করে না। এর সঙ্গে তিনি যেখানে গিয়ে আশ্রয় নিয়েছেন, যারা তাকে আশ্রয় দিয়েছে, ভারতের ইয়েস নোর একটা সম্পর্ক আছে। এবং আমাদের জিও পলিটিক্সে নানাভাবে যারা ইন্টারফেয়ার করে, তাদেরও কোনো না কোনোভাবে এর সাথে একটা এনগেজমেন্ট থাকবে বলে আমার ধারণা। আমরা স্বাভাবিকভাবে যেটি চাইব যে আমাদের একটা রাজনৈতিক স্থিতিশীলতা এখানে প্রয়োজন, এবং সেই স্থিতিশীলতা রাজনৈতিক আইনগত কোনো কারণে যাতে বিঘ্নিত না হয়। আবার আমাদের এখানে যে রাজনৈতিক সংস্কৃতি, এই সংস্কৃতিটা প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে ফেলার সংস্কৃতি। আজ থেকে 10 বছর, 7 বছর, 8 বছর আগে আমাদের এখানে প্রচারণা ছিল তারেক রহমান কোনো দিন দেশে আসতে পারবেন না। এই কথাগুলো এই আওয়ামী লীগের নেতারা বুক ফুলিয়ে বলতেন, যারা এখন দেশে নাই, যারা পালিয়েছেন। অর্থাৎ রাজনীতিতে এবং রাজনীতিবিদদের জীবনে কখন উত্থান এবং কখন পতন, এটা দীর্ঘ আগে আপনি প্রেডিক্ট করতে পারবেন না। এখানে স্বল্প সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতিও হয়, পরিস্থিতির অবনতি। প্রেডিকশনটাই আনপ্রেডিক্টেবল, রাইট। আমি আপনার কাছে আবার আসবো, আমি আজিজ ভাইয়ের কাছে আসতে চাই। আজিজ ভাই, আমরা শুনছিলাম শরীফ ভাই একটি কথা বলছিলেন যে
তার দেশে ফেরা না ফেরার ব্যাপারে আরেকটি বিষয়ে তিনি যোগ করলেন। তিনি বলছেন যে এটি তার একার উপরে নির্ভর করেন, এটি ভারতেরও একটি ব্যাপার আছে। আপনি আসলে কিভাবে দেখেন, বা নাকি শুধু সির্ফ স্টান্টবাজি, যেটি আমাদের চিফ প্রসিকিউটর একটু মন্তব্য করেছেন? দেখেন, কয়েকটা উদাহরণ দেই। 111-এর সরকারের সময় 2 নেত্রী বন্দী ছিল। বিএনপির নেতারা, যারা পরে সংশোধনবাদী হিসেবে পরিচিত, তাদেরকে পাঠানো হয়েছিল বেগম জিয়ার কাছে যে আপনি বিদেশ চলে যান। তিনি বলেছিলেন বিদেশে যাবেন, না হলে জেলে থাকতে হবে, জেলে থাকতে হবে। তিনি কিন্তু সেটা জেল মেনে নিয়েছেন। তাদেরকে বলেছে আমার পৃথিবীতে কোথাও জায়গা নেই, আমি বাংলাদেশেই থাকবো, বাংলাদেশের মাটিতেই থাকবো। শেষ পর্যন্ত তিনি ধুকে 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 জীবন দিয়েছেন, কিন্তু দেশ ছাড়েন নাই। কিন্তু শেখ হাসিনা কিন্তু চলে গিয়েছিলেন, আবার তিনি ফিরেছিলেন। তো আমার মনে হয় শেখ হাসিনার যে কথাগুলি বলেন সেগুলো মিন করেন কিনা সন্দেহ। এখন ভারতের সাথে আমাদের সম্পর্কের একটা টানাপোড়েন চলছে। যেমন ধরেন শুভেন্দু অধিকারী তাফালিং করতেছে, সেই হিসাবে সেই যুক্ত করে শেখ হাসিনাকে দিয়েও একটা কথা বলালো। এখন বাংলাদেশে এটা তো হিতে বিপরীত হলো, এই উঁকি ঝুঁকি মারা, এই যাতায়াত। তিনি জানেন যে একটা কেসে তার অলরেডি ট্রাইব্যুনাল তার বিচার হয়ে গেছে, ফাঁসির আদেশ হয়ে গেছে, আরও ট্রাইব্যুনাল ঝুলতেছে, আরও বিচার ঝুলতেছে, তিনি আসবেন না। তিনি জানেন তাকে আসলে ট্রাইব্যুনাল তিনিই করে গেছেন। এই ট্রাইব্যুনালের যে সাক্ষী প্রমাণ, তাতে করে তিনি ফাঁসির কাজটা তিনি পাবেন না, ফাঁসিতে ঝুলতেই হবে। সুতরাং আমার ধারণা তিনি আসবেন না। কিন্তু এটা আসলেই তিনি, যে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছে, ঠিকই একটা স্টানবাজি করেছে। অর্থাৎ যে পরিস্থিতি বাংলাদেশের এবং ভারতের যে টানাপোড়েন চলছে, সেটাকে আরও বেশি ঘনীভূত করা। 2 হচ্ছে শেখ হাসিনা যে যখন গেল, তখন কিন্তু তিনি বলেছিলেন এক ফাঁকে যে আমি ভেবেছিলাম আমাকে টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া হয়। আচ্ছা বলেন, টুঙ্গিপাড়া কোনো এয়ারপোর্ট আছে? ওনাকে হেলিকপ্টার উঠাইছে, উঠায় আগরতলা নিয়ে গেছে। হ্যাঁ, তারপরেও কি করে দিছে কেউ, তার গতিবিধি দেখা যায় নাই। টুঙ্গিপাড়ায় উনি তারপরে উনি যখন গেছেন, আর্মি যখন বলে দিছে যে আমরা নিরীহ জনগণের উপর গুলি চালাতে পারবো না, তখনই উনি বুঝছে ওনার সময় শেষ। তিনি তো এসএসএফের অধীনে ছিলেন, তিনি তো তার সেনাবাহিনীর অধীনে ছিলেন। তিনি তাহলে এই অ্যারেঞ্জমেন্টটা কারা করেছেন? তিনি জানতেন না? তো আপনি বলছেন যে তিনি একবার বলেছিলেন যে তাকে গোপালগঞ্জে নিয়ে যাওয়া হবে, তাহলে তাকে ওখানে নিয়ে যাওয়ার অ্যারেঞ্জমেন্টটা কি করেছে? না, এটা তো এখনো ক্লিয়ার কেউ করে নাই। হয়তো ভারতের ইনস্টিগেশনে আর্মি তাকে পাঠিয়ে দিছে, এটাই তো হবে, সেই প্রসেসেই গেছে। নাহলে তাকে তো কেন নিল না? আমার কথা হলো তিনি তো বলতে পারতেন যে আমি দেশ ছেড়ে যাব না। তোমার সেনাবাহিনীতে 662 জন, 26 জন রেখেছিল না, 27 জন হয়তো, সমস্যা কি? সেনাবাহিনী তাকে জীবন রক্ষা করতো, সমস্যা নাই তো। উনি তো কায়দাবাই চলে গেছে। এবং তার আগে চলে যাওয়ার আগে খেয়াল করে দেখেন, তিনি যে বাই ডিসিশন গেছে, এটার প্রমাণ হচ্ছে তার ফ্যামিলির একটি লোক কিন্তু আটকা পড়ে নাই, সবগুলো লোক চলে গেছে। এবং সবগুলো নেতা আগে পরে সব চলে গেছে। তিনি জানতেন, তিনি অনুমান করেছেন, কিন্তু তিনি আসলে ভেবেছেন যে আমার জীবন রক্ষা করা দরকার, আমি থাকলে আমি মারা যেতে পারি। সুতরাং তিনি কেটে পড়েছেন। এই জন্যই বলা হয় পলায়ন। আমরা পলানোর কথা, সত্য কথাই বলি, তিনি পালিয়েছেন। হ্যাঁ, পালিয়েছেন। আর ভারতে যাওয়ার পরে ভারতের প্রথমে পার্লামেন্টারি পার্টি বৈঠকে তাকে আশ্রয় দিয়েছে, ডিসিশন হয়েছে। তারপরে অল পার্টি বসে তাকে আশ্রয় দিয়েছে। তিনি তো এখন ভারতের অতিথি হিসেবে আছেন। আমি বলবো ভারতের তিনি অতিথি। এবং যারা আওয়ামী লীগের নেতারাও যারা ভারতে আশ্রয় নিয়েছে, তারাও কিন্তু ভারতের অতিথি। কারণ পুশিন করতেছে, কেন এদের পুশিন করতে পারে না? যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা ওখানে, যারা ভারতে প্রায় সব মিলে তো 1000 খানেক লোক আছে, এরা পুশিন করতে, এরা তো ফ্রি স্টাইল আপনার আসামে আছে, আগরতলায় আছে, পশ্চিমবঙ্গে আছে, তাদের পুশিন করে না? শুভেন্দু অধিকারী সে পুশিন করে না কেন তাদেরকে? তারা তো বাংলাভাষী অনুপ্রবেশকারী, কারণ তাদেরকে তারা তাদের অতিথি। এখন এই অতিথি, যেটা শরীফ ভাই বলেছেন, আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, সেই চুক্তির একটা ধারায় আছে, 9 নম্বর ধারায় আছে, যে যদি যে দেশে আশ্রয় নেয় কেউ, সে দেশে যদি মনে করে যে তাকে আসলে বিচার হচ্ছে, তাকে আসলে তার কাছে যদি মনে হয় যে তাকে আসলে রাজনৈতিক উদ্দেশ্যে তাকে বিচার করা হচ্ছে, তখন সে নাও দিতে পারে। তো এই অজুহাতে তারা ধরে রাখছে, তাকে রাখছে। এখন ভারতের তিনি অতিথি, ভারতের
ছাড়া, ভারতের পরামর্শ ছাড়া তিনি কিছু করবেন আমি মনে করি না। এবং তিনি যত কথা বলেন তত ভীতু লোক। আমি উদাহরণ দিলাম না, 1/11 সময় তিনি দেশ ছেড়ে গেছেন না, দেশ ছেড়ে গেছেন তো। সুতরাং খালেদা যান নাই, এবং খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে সে জেলখানায় থেকে শেষ পর্যন্ত জীবন দিয়েছে। কতটা আবসীন জীবন দিয়েছে, তিনি কিন্তু দেন নাই। এবং তিনি আসবেন না, তিনি নিশ্চিত। ওনাকে বর্ডার খুলে দিলেও উনি আসবেন না, আমি নিশ্চিতভাবে বলতে পারি। বলতে এই বছরে আসবো, অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার। তিনি কক্ষণই আসবেন না এদেশে। আর আসলেও আপনার তার জন্যে পরিস্থিতি অনুকূল হবে না, কারণ সব অভ্যুত্থানের শক্তি এখন যারা বিভক্ত দেখতেছেন সব এক হয়ে যাবে এবং তাকে প্রতিহত করবে, ঠিক আগের মতো আবার ধাওয়া খাবে। সুতরাং এখন তার আসার মতো অনুকূল কোনো পরিবেশ নাই। বিচারে তাকে সাথে সাথে সে গ্রেপ্তার হবে, তাকে ট্রাইব্যুনালে যাবে, তাকে ফাঁসি আদেশ ফেস করতে হবে। ফাঁসি এখন দিবে কি দিবে না, আপিল করলে আপিল কি করে। তবে ট্রাইব্যুনালের মামলায় আমাদের, উনি যে ট্রাইব্যুনাল করেছে, যেভাবে সাক্ষী প্রমাণ, ভিডিও, অডিও, নিউজ পেপারের বক্তৃতা, ভাষণ, সব কিছু সাক্ষী হিসেবে গ্রহণ করা হয় ট্রাইব্যুনালে, তো উনি মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই। এখন ওনার অতিথি যারা আশ্রয় দিয়েছে তারা যদি চাপ দিয়ে টিয়ে তাকে যদি মুক্ত করতে পারে তাহলে হইতে পারে। সেটা তো বিশ্বের পরাশক্তির খেলা। কিন্তু পরাশক্তির খেলা তো এখন যে ভারতের সাথে যে টানাপোড়েন, আমি একটাই উদাহরণ দেব, পরে আসলে আলোচনা করব। যারা তৃতীয় দেশ হিসাবে আমাদের প্রধানমন্ত্রী আপনার থেকে মালয়েশিয়া গেছে, মালয়েশিয়াতে চীন গেছে, চীন যাওয়ার সাথে সাথে কিন্তু ভিসা ছেড়ে দিছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যত বিধি নিষেধ আরোপ করেছিল, এই শেখ তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে আশা করছিলাম যে সব এগুলো আস্তে আস্তে কেটে যাবে। হ্যাঁ, তারা তো এসেছিল, তারা দাওয়াতও দিয়েছিল, কিন্তু কাটলো না তো। সবগুলো বাধা নিষেধ জারি ছিল, বন্য ভিসা থেকে শুরু করে বাণিজ্য যা কিছু। বরঞ্চ এই শুভেন্দু অধিকারী আসে কাঁটাতারের বেড়াটা দিয়ে আরও ঝামেলা তৈরি করছে। আমার মনে হয় এখন যে টানাপোড়েন চলছে, এটাকে ভারতের হয়তো বুদ্ধি কম কি বেশি আমি বলবো না, নিশ্চয়ই তাদের বুদ্ধি বেশি আছে। আমার মনে হয় শুভেন্দু অধিকারী দিয়ে তাফালিং করে পারতেছে না, এখন শেখ হাসিনাকে দিয়েও একটা উঁকি মারাইলো আর কি, আমরা আসে পড়তেছি। তোমরা আসে পড়লে তো অনুকূল পরিবেশ হবে না, উনি তো পাঠাতে পারবে না, এখন সিচুয়েশন তা নাই। জি, আজিজ ভাই আপনার কাছে আবারও আসবো। আমি পর্যায়ে শরীফ ভাইয়ের কাছে আসতে চাই। শরীফ ভাই, অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখেছি একাধিকবার শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে চিঠি দেওয়া হয়েছে, অনুরোধ জানানো হয়েছে, এবং বর্তমান সরকার ক্ষমতা আসার পরেও সেই একই প্রক্রিয়া অব্যাহত আছে। আপনার কাছে কি মনে হয় যে সরকারের পক্ষ থেকে কি এই বিষয়টি বারবার আবারও তোলা উচিত, যাতে ভারত এই বিষয়ে কোনো সাড়া দেয়? তার আগে একটু বলি, শেখ হাসিনা এখন কোন দেশের পাসপোর্ট হোল্ড করেন? তার পাসপোর্ট তো বাতিল হয়েছে। তো তাকে বাংলাদেশ সরকার যদি অনুমোদন না দেয়, তার পক্ষে কি বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করা সম্ভব না। সুতরাং তিনি বললেন যে আমি চলে আসছি, আর তিনি চলে আসলেন, ব্যাপারটা সেরকমের না। কারণ তার এখন পাসপোর্ট নেই, তিনি বাংলাদেশের পাসপোর্ট বাতিল হয়েছে। এবং এটা কেবলমাত্র ইন্ডিয়া সিদ্ধান্ত নিলেই হবে না, বাংলাদেশ সরকারকেও ইয়েস বলতে হবে যে তাকে আসার ক্ষেত্রে আমি অফিসিয়াল সাপোর্টটা দিব। যদি সেটি না দেয় তাহলে তিনি চাইলেও প্রবেশ করতে পারবেন না। এক। দ্বিতীয় জায়গাটা আমি আবার বলি, আমাদের রাজনীতির পেছনে অনেক ধরনের রাজনীতি কাজ করে। আমাদের এখানে সরকারগুলো সবসময় যে কেবল নিজেদের বুদ্ধি বিবেচনা দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে তা না। আমাদের এই জায়গাগুলোতে বিভিন্ন সময়ে ওই যে ব্যক্তি রাজনীতির স্বার্থ, দলের স্বার্থ, অন্য দেশের স্বার্থ, অনেকগুলো বিষয় বিবেচনা করে আমরা সিদ্ধান্তগুলো নেই। আপনি খেয়াল করবেন, তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি চায়না সফরে যাবেন, তার আগে ছুটির দিনে আমেরিকার রাষ্ট্রদূত চলে গেলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার জন্য, গিয়ে বললেন ফুটবল নিয়ে আলোচনা করতে এসেছি, এবং যদি আপনারা আমেরিকার প্রশ্নে বাজি ধরেন তাহলে আপনারা কখনো ঠকবেন না। এটা তিনি কিন্তু খেলার কথা বলেননি। তিনি যেটা বলতে চেয়েছেন যে তোমরা যে চীনমুখী তোমার যে কূটনীতি, এই কূটনীতিতে তোমরা এমন কিছু করো না যাতে চীন এখানে একটা স্পেস পায়। তোমরা যদি আমাদের সাথে থাকো তাহলে তোমাদের লস হবে না।
অর্থাৎ যাওয়ার সময় মনে করিয়ে দিল আমরা কিন্তু কোনো স্বজন যখন বাইরে যায় আমরা তাকে বলে দেই এটা খাবা না, ওটা করবা না, তাকে সতর্ক করে দিই। আমেরিকান রাষ্ট্রদূত বাংলাদেশকে তার কূটনৈতিক ভাষা ব্যবহার করে আমাদেরকে সতর্ক করে দিয়েছে যে আমার সঙ্গে থেকো, যদি আমরা আমেরিকার কূটনীতিকের এই কথা না শুনি তাহলে আমাদের কি করবে এটা আমরা জানি না, তবে আমেরিকাকেও বিশ্বাস করা যায় না। আমাদের এখানে ভারত বলেন, চীন বলেন, রাশিয়া বলেন, যেই আসে না কেন কেউ তার নিজের স্বার্থে আসে না, তা আমাদের স্বার্থে আসে না, তাদের কতগুলো স্পেসিফিক এজেন্ডা আছে, সেই এজেন্ডাগুলো তো হাজার বছর ধরেই আমরা সেটাই হাজার দেখছি। বছর ধরে। এখন আপনি তার সাথে কতটুকু বার্গেনিং করতে পারবেন, এই ক্যাপাসিটিটা আপনার কতটুকু আছে তার উপরে নির্ভর করে। এবং আমাদের একটা ন্যাশনাল ইউনিটি যেটা আমরা আসলে তৈরি করতে পারিনি, এবং শক্তিও তৈরি করার জন্য আমরা চেষ্টা করিনি। আমাদের যে বিরোধগুলো আপনি দেখছেন ছোটোখাটো বিষয় নিয়ে, যে ধরনের পার্লামেন্টে আলোচনার যে জায়গাগুলোতে ওয়াকআউট, এটি গতকালকের যে ওয়াকআউটটা, এটা আসলে অভিযোগটা কি? এই অভিযোগটা থেকে পাবলিক ইন্টারেস্টের আরও অনেকগুলো বিষয় ছিল, যে বিষয়গুলো নিয়ে আসলে পার্লামেন্ট গরম হোক এটা আমরা চাই। কিন্তু আমাদের এই বিভাজনের সুযোগকে কেন্দ্র করে নানা পক্ষ এখানে ইন্টারফেয়ার করে। সরকার কতগুলো বার্তা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এটি নির্ভর করবে আমার ডোমেস্টিক পলিটিক্সে তার নিয়ন্ত্রণ কতটুকু। যদি এখানে বিভাজনের যে জায়গাটা, জন অসন্তোষ যদি বাড়তে থাকে, তাহলে সরকার কাছের হোক দূরের হোক বার্গেনিংয়ের জায়গাটা দুর্বল হয়ে পড়বে। এবং বাংলাদেশ ঘিরে নানা ধরনের পলিটিক্স এখানে অ্যাক্টিভ আছে। আওয়ামী লীগের কথা যদি বলেন, আওয়ামী লীগ আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে তা না, তারা পালিয়ে আছে, এটি সত্য কথা। কিন্তু তার একটা বিরাট সাংগঠনিক শক্তি আছে, তার সাংগঠনিক কাঠামোর বিপর্যয় হয়েছে, কিন্তু তার কর্মী আছে, সে এখানে পরিস্থিতি উত্তপ্ত করার মতন তার সেই শক্তি আছে, তার বিপুল অর্থ আছে। গত 15 বছর সে লুটপাট করে যে টাকাটা জমিয়েছে, এটি তো আর অস্বীকার করা যাবে না যে তারা একেবারে সৎভাবে জীবনযাপন করেছে। ফকির 3 বছর 4 বছরের মধ্যে শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে। সুতরাং এই টাকাটা সে তার পলিটিক্সকে ফিরিয়ে আনার জন্য যে ইনভেস্ট করবে না, এবং সেই ইনভেস্টের জায়গাটা যে একেবারে স্বচ্ছ পলিটিক্সে হবে তা তো না। এখানে সামান্য অর্থ বিনিয়োগ করলে নানা রকমের অকারেন্স তৈরি করে দেওয়া যায়, পরিস্থিতি উত্তপ্ত করা যায়, এবং বিভিন্ন রকমের শক্তি এখানে কাজ করছে, খেলার মধ্যে আছে। আমাদের এটা তো একটা প্লে গ্রাউন্ড। আপনি বিশ্বকাপ খেলা চলছে, হঠাৎ করে আপনি যেভাবে দেখছেন কালেমাকে সামনে রেখে এটিকে ইস্যু হিসাবে ব্যবহার করে সারা দেশে যে প্ল্যান করে যে ধরনের একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে, এটা কি মনে হয় যে খুব ইনোসেন্টলি এই কাজগুলো করা হচ্ছে? না, খেলা আছে। ইন্ডিয়ায় বসে ওই ইসরায়েলের রাষ্ট্রদূত তিনি বলে ফেললেন যে বাংলাদেশে ইসলামিক জঙ্গিরা এখানে কাজ করে। তো ইসলামিক জঙ্গিরা এখানে কাজ করে, তো তোমার দেশে তো ইহুদি জঙ্গিরা কাজ করছে, তোমার মোসাদ তো পৃথিবীতে বিভিন্ন জায়গায় রক্তপাত ঘটাচ্ছে। কিন্তু ওই যে একটা টার্গেট দিয়ে, একটা নাম দিয়ে আপনি এটিকে ধরবেন, ধরার আগে তো একটা গ্রাউন্ড তৈরি করবেন। এবং আমি তো মনে করি এই যে পতাকা মিছিল, এই ইসরায়েলের রাষ্ট্রদূতের বক্তব্য, বাংলাদেশে ঢোকার পরে ভারতীয় হাইকমিশনার যেটি বললেন আকাশের দিকে তাকিয়ে, সবগুলোর সাথে মিল আছে। এবং বাংলাদেশের রাজনীতিতে গলি অলিগলি কানাগলি এগুলোর যে উপস্থিতি, এগুলো তো আর বন্ধ হয়ে যায়নি। আমাদের এখানে সিভিল ব্যুরোক্রেসি, আমাদের এখানে অন্যান্য যে সমস্ত ফোর্সগুলো দাঁড়িয়েছে, তারা যে একেবারে দেশপ্রেমিক তা তো না, তাদের অনেককেই নানা কাজে নানাভাবে ব্যবহার করা যায়। সুতরাং আমাদের সামনের দিনগুলোতে খুব স্মুথলি যে আমরা এগিয়ে যাব, আমরা পার করব সেটি না। সরকারের আচরণের জায়গায় অনেকগুলো জায়গায় এখনও সমস্যা আছে। সরকারের পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মন্ত্রীদের অনেকেই অনেক কথা বলেন, কিন্তু তাদের সমস্ত কর্মীদেরকে কি তারা নিয়ন্ত্রণ করতে পেরেছে? সুশাসনের যে বার্তাটা অনেকগুলো জায়গায় অনুপস্থিতি আছে এখন পর্যন্ত। একটু আগে দেখলাম, আপনার এখানে আসার আগে দেখলাম গাজীপুরে, সেখানে গার্মেন্টসের সামনে গিয়ে বলেছে জুট এটি নিয়ে যে বাণিজ্য আমাদের সাথে নেগোসিয়েশনে আসতে হবে। অর্থাৎ একটা ফ্যাক্টরিতে গিয়ে এই যে হুমকিটা কারা দেয়? যাদের রাজনৈতিক ক্ষমতা আছে, প্রশাসনিক ক্ষমতা আছে। তো এখন রাজনৈতিক ক্ষমতা প্রশাসনিক ক্ষমতা কার?
বিএনপির আছে। তো বিএনপির নেতাকর্মীরা তার দলের প্রধান এবং প্রধানমন্ত্রীর যে মেসেজটা যে তিনি একটা পরিবর্তন করতে চাইছেন, তার সাথে কি তারা যুক্ত হচ্ছে? নানা জায়গায় তারাই যে খুন খারাপিগুলোর সাথে যুক্ত হচ্ছে। সুতরাং এই বিষয়গুলোকে আপনি কার্পেটের নিচে রেখে দিয়ে আপনি শুনশান একটা পরিচ্ছন্নতা আপনি দেখাতে পারবেন, কিন্তু আপনার পেছনে যে আবর্জনাটা আছে, রাজনীতির আবর্জনা, অর্থনীতির আবর্জনা, আমাদের যে ডোমেস্টিক পলিটিক্স, আমাদের এখানে আইন শৃঙ্খলা, আমাদের পারস্পরিক সম্পর্ক, বৃহৎ অ্যাক্টরদের সঙ্গে আমাদের সম্পর্ক, সব কিছু মিলিয়ে সমন্বয় করাটা খুবই চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জটা কিভাবে মোকাবেলা করা সম্ভব আসলে? এই জায়গাটায় প্রথমত নির্ভর করে সরকারের দৃঢ়তা। সরকার যদি দেশের মধ্যে আপনার জনগোষ্ঠীকে নানা পোলে আপনি বিভক্ত করে রাখেন, রাজনৈতিক ইউনিটি ছাড়া, ভাই যেটি বললেন আপনি খেয়াল করবেন, পাকিস্তান এবং ভারত দুটো দেশের পারমাণবিক শক্তি আছে, পারমাণবিক বোমা আছে, কিন্তু দুটো দেশের মধ্যে যখন কোনো বিষয়ে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়, তারা প্রথম কি কাজটা করে? সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসে। কারণ জনগণের যে ইউনিটি, এটা পরমাণু অস্ত্রের থেকেও শক্তিশালী। কেন? নরেন্দ্র মোদী এবং ভারতের যে সোনিয়া গান্ধী, তাদের মধ্যে রাজনৈতিক ইউনিটি কি খুব হৃদ্রতাপূর্ণ? নো, তাদের মধ্যে বিরোধ আছে, তাদের মধ্যে সংকট আছে। পাকিস্তানেও একই রকম, ইমরান খানকে জেলবন্দি করে রেখেছে, তারপরেও ইমরান খানের দলের সাথে সেখানকার প্রধানমন্ত্রীর মুসলিম লীগ তারা বসে। কারণ কি? কারণ তারা মনে করে পাবলিকের ইউনিটির থেকে শক্তিশালী কোনো অস্ত্র নেই। কিন্তু আমার এখানে আমি যেটা দেখতে পাই, আপনি কথায় কথায় সরকারি দল মাত্র 3 মাস আগে ক্ষমতায় এসেছে, 4 মাস আগে ক্ষমতায় এসেছে, তার অনেকগুলো জায়গায় ভুল আছে, অনেকগুলো জায়গায় সমালোচনা করার আছে, কিন্তু আপনি এখনই তাকে বলছেন 3 মাস আগে, 6 মাস আগে যাদের মধ্যে ইউনিটিটা ছিল, সেই শক্তিকে আপনি শাহবাগে লটকে রাখতে চান। আপনি গতকালকেও শুনলাম ময়মনসিংহে আমাদের একজন ধর্মীয় নেতা মামুনুল হক সাহেব, তিনি বলছেন শেখ হাসিনার যে পরিণতি হয়েছিল তারেক রহমানের সেম পরিণতি হবে। অর্থাৎ আপনি এই জায়গায় এগুলো হয়তো মানে রাজনৈতিক বক্তব্য কিংবা মাঠের বক্তব্য। এখন হ্যাঁ, আপনার রাজনৈতিক বক্তব্যটা নেতা এবং কর্মী অনেক সময় রাজনৈতিক কৌশল হিসাবে আপনি কতগুলো কথা বলেন, কিন্তু এই কথাটা যখন বলা হয়, আপনার সমস্ত কর্মীরা তো পলিটিক্যালি এডুকেটেড না। কর্মীদের অনেকের কাছে এই বার্তাটা যায় যে আমাদের একটা যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। কাদের সাথে? আমরা 1 বছর আগে যারা হাতে হাত রেখে পুলিশের বন্দুকের সামনে আমরা দাঁড়িয়েছিলাম। তো এই যে ইউনিটিটাকে আপনি বিভক্ত করছেন, এক পক্ষ আর এক পক্ষকে আক্রমণ করছেন, এক পক্ষ আর এক পক্ষকে ঘায়েল করার চেষ্টা করছেন, এটি যদি আপনি কন্টিনিউ করেন নিজের দেশের মধ্যে হানাহানি মারামারি, তাহলে ওই যে শক্তি, সেই শক্তি আপনি অর্জন করতে পারবেন না। এবং আর্থিক অবস্থা আপনার যত ভালো থাকুক না কেন, থিওরিটিক্যাল জায়গায় আপনি রাজনীতিটা যতই আপনার পারফেক্ট হোক না কেন, আপনি যে উদ্ভূত পরিস্থিতি, এই উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করতে পারবেন না এই ইউনিটিটা যদি আপনার না থাকে। রেটরিক স্পিচ যেটাকে বলে, সেটি পরিহার করা সবসময় বলা হয় যে রাজনীতিবিদদের ক্ষেত্রে একটি মাত্রা রেখে কথা বলা উচিত। তিস্তা নিয়ে অনেক আলোচনা আছে দেশে বিদেশে। আজকে প্রধানমন্ত্রী সংসদেও বক্তব্য দিয়েছেন এবং বলেছেন যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হয়। প্রধানমন্ত্রীর বক্তব্য কিছু উল্লেখ করতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন দেশের মানুষের পানির প্রবাহ নিশ্চিতে বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে। এই ব্যারেজ নির্মাণের মাধ্যমে বর্ষা মৌসুমে যে অতিরিক্ত পানি আসে, সেই পানি আমরা ধরে রাখবো যাতে শুষ্ক মৌসুমে কৃষক সহ সবার কাছে সেই পানি সরবরাহ করা যায়। সে সময় জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। দেখেন, আমি প্রথমে শরীফ ভাইয়ের একটা কথা বলি যে আসলে দেশ চালাবে রাজনীতিবিদ, গণতান্ত্রিক বিশ্বে এটাই বলা হয়। কিন্তু আমরা দেশ স্বাধীন হওয়ার পর থেকে জাতি গঠনের কখনো চেষ্টা করি নাই। আপনি এখন পাকিস্তানের সাথে হকি খেলা দেন, বাংলাদেশের ক্রিকেট খেলা দেন, পাকিস্তানের সমর্থক পাবেন। ভারতের সাথে খেলা দেন, ভারতের সমর্থক পাবেন। এরকম অভাগা জাতি কমই আছে। আগে দেখেন, আমরা স্কুল ইউনিভার্সিটি পর্যন্ত পড়তাম যে দুর্নীতিবাজ, তাকে এড়িয়ে চলতাম, তাকে মন থেকে ঘৃণা করতাম। এখন টাকাওয়ালা হচ্ছে দেশ চালায়। আমরা আদর্শলিপি পড়তাম, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। এখন লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে।
অর্থাৎ আমরা এরপরে আপনি দেখেন ইউনূস সাহেব 11টা সংস্কার কমিশন করেছে, বিজ্ঞানের যুগে আপনার শিক্ষা কমিশন করে নাই। আমাদের দেশে 11, আমি লিখেছিও, 12 প্রকারের শিক্ষা ব্যবস্থা আছে এবং সব জায়গায় মাস্টার ডিগ্রি দেওয়া হয়। মাস্টার ডিগ্রি প্রাপ্ত একটা লোক কখনো তার যে শিক্ষা এই চিন্তার থেকে বেরোয় না। যেমন আমি ইংরেজি পত্রিকায় বরাবর কাজ করি, দেখা গেল ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে আসে জার্নালিজমে, মাস্টাররা যা পড়ায় দেয় ওর থেকে বেরোতে পারে না, 1 বছর ওই চিন্তার থেকে ছুটাইতে সময় লাগে। হ্যাঁ, তো সুতরাং এরাও তাই, এই 12 প্রকার শিক্ষা 12 প্রকার, যার ফলে কোনো ইস্যুতে আমরা একমত হতে পারি না। আর জাতি আস্তে আস্তে ধীরে ধীরে এমন জায়গায় চলে গেছে, মনোজগতের এমন পরিবর্তন ঘটে গেছে, আমরা প্রত্যেকেই যারা আছি এখানে 3 জন বসে আছি, সুযোগের অভাবে আমরা চল না, সুযোগ পাইলেই আমরা চুরি না, করব। এটি সবার ক্ষেত্রে না। এই তো আমি 3 জনের কথাই বললাম। আমি বলছি যে আমরা মনোজগৎটা এমন হয়ে গেছে যে মনোজগৎটা আত্মকেন্দ্রিক হয়ে গেছে, আমরা জাতি গঠন করতে পারি নাই, এই জন্য আমরা জাতীয় ইস্যুতে একমত হতে পারি না। এখন ধরেন ভারত আমাদের চাইতে কিন্তু বাড়তি, আপনি দেখেন শেখ হাসিনাকে তারা রাষ্ট্রীয়ভাবে আশ্রয় দিয়েছে, তারা অতিথি বানিয়েছে, আমরা কাউকে এভাবে অতিথি বানাতে পারবো না। আর আমাদের রাজনীতি এসে রাজনীতির কম্পোজিশন, যেটা শরীফ ভাই বলল, দলগুলোর দ্বিমত, একটা দক্ষিণপন্থী, একটা মধ্যপন্থী, আর একটা বামপন্থী, এরা রাজনীতি আলাদা, এক হবে কী করে বলেন? এক হওয়ার তো সুযোগ নাই, সুযোগ কম। তো এই জন্য আমি বলছি যে হ্যাঁ, জাতীয় ইস্যুগুলোতে অন্তত পক্ষে রাজনৈতিক দলগুলো অন্তত এক সুরে কথা বলা উচিত। এখন ধরেন ভারতের সাথে যে টানাপোড়েনটা চলছে, এটা তো আপনার শেখ হাসিনা একটা উপলক্ষ, আমি তো বললামই, শেখ হাসিনাকেও টুলস হিসেবে ভারত ব্যবহার করেছে আমার ধারণা। ওই এনডিটিভি সাক্ষাৎকার ওনার নিজের মনের কথা না, হ্যাঁ, কারণ উনি নিজেই ভালো বোঝে উনি ভীত এবং উনি আসবে না, এই রিস্ক নিয়ে আসবে না। নিরাপদ না হলে তার আত্মীয়রা একদম নিরাপদ ভূমি বাংলাদেশ না বানায় দিলে সম্ভব না। এই জন্যই হয়তো ওই রাজশাহী বিভাগ দখল করতে চায়, আমাদের ফেনী আলাদা করতে চায়, আলাদা করে আলাদা 2টা হিন্দু ভূমি বানাইতে চায়, এগুলো করতে বলতেছে তো তারা। এবং নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারী নিজেও বলছে যে, অর্থাৎ তারা তো ইতিমধ্যে আপনার 4টা জায়গা দখল করে তো তাদের বলছে, লেন্দুর দর্জি বানাইছে না, শেখ হাসিনাকে তো লেন্দুর দর্জি প্রায় বানায় ফেলছিল, সে সবগুলো 30টা 40টা চুক্তি সমঝোতা স্বাক্ষর করেছে, সব ভারতের অনুকূলে, কিন্তু শেষে সে বিগড়ে গেছে, কেন যেন বাটে বলা মেলে নাই, তারপরে তাকে সে পতন ঘটে গেছে। সুতরাং আমি বলবো এখন যে দেশের যেভাবে তারা ফাঁদ পেতেছে ভারত, এও হতে পারে যে আমাদের দেশটা হয়তো টুকরা করে দেওয়ার প্ল্যান করছে, অথবা লেন্দুপুদরির মতো কাউকে বানাতে চায়। দক্ষিণ এশিয়ার একটি দেশের সাথে ভারতের সম্পর্ক নাই, মালদ্বীপের মতো ছোট দেশ থেকেও তাদেরকে হাত গুটায় আসতে হয়েছে। অর্থাৎ বিশ্বায়নের যুগে কোনো দেশ একা না, কোনো দেশ এতিম না, কোনো দেশ দুর্বল না, এটা মাথায় চিন্তা করতে হবে। আপনি দেখেন আমাদের তারেক রহমান প্রধানমন্ত্রী, তিনি মালয়েশিয়া গেলেন, কারণ আমেরিকার সাথে আপনার বাণিজ্য চুক্তি করছে, কিছু শর্ত টর্ত আছে, সেটাকে অ্যাভয়েড করে, তার সাথে আবার চীনের সম্পর্ক ভালো না, হ্যাঁ, এই জন্য থার্ড কান্ট্রি হিসাবে আপনার মালয়েশিয়া গেছে। মালয়েশিয়া কীভাবে রিসিপশন দিছে আমাদের বাংলা গান দিয়ে, হ্যাঁ, ওখান থেকে চীনে গেছে, চীনে যাওয়ার সাথে সাথে আপনার ভিসা খুলসা হয়ে গেছে, আগে করলেন না কেন? দি হিন্দু রিপোর্ট করেছে, সেই রিপোর্টটা আমার কাছে ধরা আছে, তারা বলেছে যে ভারতের সাথে বাংলাদেশের সাথে সম্পর্ক ভারতের উন্নয়ন করা উচিত, কারণ যেসব হিস্সা, যেসব দাবি দেওয়া তাদের আছে, অন্তর্বর্তীকালীন সরকারে ভিসা বন্ধ, আপনার গঙ্গা চুক্তি, তিস্তা চুক্তি, এগুলোর কথা বলছে, সবই বলছে যে এগুলো, এই যে পুশিন, এগুলো খেলা না করে, যেহেতু ভারতের সাথে আমাদের প্রোটোকল স্বাক্ষর করা আছে, জাতিসংঘের মানবাধিকার সনদে অনুস্বাক্ষরকারী, এছাড়া আরও এরকম বহু জায়গায় কিন্তু এই ব্যাপারে নিয়মকানুন আছে, আইন আছে, সেটা মেনে যদি বাংলাদেশের কেউ যদি অনুপ্রবেশকারী ভারতে হয়ে থাকে, তার তো আইন সিস্টেম আছে, এটা তো তারা প্রোটোকল স্বাক্ষর করে করাই আছে, সেই বিধান অনুযায়ী দিক না। আমরা তো শুভেন্দু অধিকারীকেও অ্যাকসেপ্ট করতে রাজি। আমি দেখলাম যে ভালো ভালো বাংলা বলতেছে, সে তো বাংলাভাষী বলতে পারি, ধর্মে হিন্দু আছে, কিন্তু সে তো তার মা তো বরিশালে আগলজোড়ে বাড়ি, তার মা বাবা ভারতে গেছে,
তার মা বাবা তার মায়ের সন্তান না সে। হ্যাঁ, সুতরাং আমার বক্তব্য হচ্ছে এই টানাপোড়েন করে লাভ নাই। বিশ্বে কোনো দেশ ছোট না। আমরা এখন বিপদে পড়েছি। ধরেন এখন ভূ রাজনীতির ফাঁদে পড়বো, আমি ফাঁদেই বলবো, ফাঁদে পড়েছি এখন। এখানে এই তিস্তা চীন, কথা হচ্ছিল চীন, হ্যাঁ চীন আমাদের, ধরেন চীন দাওয়াত দিছে, আমরা ইয়ে করতে গেছি। চীন তিস্তা মহাপরিকল্পনা করবে, এটা করতে হবে, আমাদের বিকল্প কি? আপনার 54টা রিভার লিঙ্কিং প্রজেক্ট করতেছে। সেই প্রজেক্ট করার পরে ভারত, আমরা তো এক ফোঁটা পানিও পাবো না, তা আমরা কি এখানে জনপ্রাণী শূন্য হব? অথচ আন্তর্জাতিক নদীর পানি প্রবাহ তো কেউ রোধ করতে পারে না, কিন্তু ভারত করতেছে। নেপালের ক্ষেত্রে ব্যতিক্রম। আপনি দেখেন ভারত বর্ডারে আপনার 300 কিলোমিটার 200 কিলোমিটার থেকে গরু আসে, বাংলাদেশের সীমানার কাছে আসলেই কয় গরু চোর বাঙালি, গুলি কর। কেন? পাকিস্তানের সাথে বর্ডার আছে না, একটা গুলি করছে কেউ পারেনি, কারণ দুজনের বোমা আছে, এই ডরে করতেছে না। সুতরাং আমাদের হয়তো বোমা নাই, কিন্তু আমাদের বোমা পার্টির সাথে খাতির রাখতে হবে বাঁচতে হলে, চ্যালেঞ্জ তো করতে হবে। বোমা পার্টি মানে চীন? হ্যাঁ অবশ্যই। চীন যদি ওই উত্তর কোরিয়ারে কয়, হ্যাঁ রাশিয়া যদি উত্তর কোরিয়াকে একটা বোম ফাটা, ও তো বোম নিয়ে বসে আছে, গরিব যতই হোক দিবে, আমেরিকায় ফাটায় দিব, জানেন না? ও কিনতে ভয় পায় খুব, আমেরিকা ভয় পায়, এত সহজ না। আমরা যতই আমার কথা হচ্ছে এর বিকল্প কি? আমার বিকল্প আছে, পদ্মা ব্যারেজ, তিস্তা ব্যারেজ দেওয়া ছাড়া আমার বিকল্প কি? এখন ধরেন যেটা বলছে যে আপনার চীন থেকে মায়ানমার হয়ে চট্টগ্রাম পর্যন্ত আপনার অর্থনৈতিক করিডোর, এ ব্যাপার আলোচনায় আছে। এটা সরকার চিন্তা করতেছে। যদি দেখা যায় যে, আমি তো একদিকে মনে করি যদি এরা চীনকেও বিশ্বাস করা মুশকিল, আবার ট্রাফে ফেলায় যায় কি না সন্দেহ তো। সুতরাং এটা বিবেচনা, যদি সৎ উদ্দেশ্যে ব্যবসার জন্য হয়, আমার তো ফেরির যে আছে, ভারত যেহেতু থ্রেট করে, আমার তো ওটা চিকেন নেক না, আমার তো সমুদ্র পথ আছে। হ্যাঁ, তারপর যদি এটা যদি আসে করিডোর আসে, তাহলে তো ভারত থেকে না আসতে পারবে না, বরং আমরাও ওদের ভারত ভেঙে টুকরা টুকরো করে দিতে পারবো। হ্যাঁ, তো এই জন্য আমি বলছি যে ভারতের সাথে আমাদের দরকার, ভারতকেও আমাদের দরকার। একসময় ভারত ধরেন পাকিস্তানকে দুর্বল করার জন্য 2 ভাগে ভাগ করছে। সেখানে আপনার জিন্না আমাদেরকে এক পাশে ঠেলে তার অংশ সে বুঝে নিয়ে গেছে। হ্যাঁ, আমরা আমাদের সিরাজউদ্দৌলা আছে না, বলছে না যে বাংলা বিহার উড়িষ্যার নবাবতী অধিপতি ছিল না। হ্যাঁ, তো বাংলা বিহার উড়িষ্যা কোথায়? উড়িষ্যা কোথায়? আমরা তো পূর্ব পাকিস্তানের অল্প দূর। তো নতুন করে ভাগ করেন, তাহলে ঠিক আছে, নতুন করে ভাগ করেন, বাংলা বিহার উড়িষ্যার নবাব। এটা তো আমি মনে করবো, আমরা তো সেই ছোটবেলায় যে নাটক দেখছি, নাটকেই তো সিনেমা দেখছি, সিরাজউদ্দৌলা নাটকের একটি ডায়লগ ছিল, ডায়লগই আছে, বাংলা বিহার উড়িষ্যার অধিপতি নবাব সিরাজউদ্দৌলা। আনোয়ার হোসেনের একটি বিখ্যাত। এই জন্য আমি বলছি যে ভারত আমাদের 3 ভাগ ইয়ে আছে, বাণিজ্য আমাদের দেশের কাছাকাছি 3 ভাগ ঘুরে আছে, আর একটা পাশ হলো সমুদ্র। এখন এই সমুদ্রের উপরে কিন্তু মানুষের তির্যক আছে। ধরেন দক্ষিণ এশিয়া দিয়ে শুরু করে সব জায়গায় সারা বিশ্বে 80টা সেনাঘাঁটি আছে আমেরিকার। এখানে নজর থাকতে পারে বাংলাদেশে। সুতরাং আমার কথা হলো, ভারত আমাদের প্রতিবেশী, মুক্তিযুদ্ধে আমাদের সহযোগিতা করছে, হ্যাঁ তার ইন্টারেস্টে করছে। পাকিস্তান 2 ভাগ করার জন্য করছে, ভাগ করে এখন আবার বাংলাদেশ ভাগ করতে চায়, বাংলাদেশ কিনে নিতে চায় একখান, জানেন তো, ভারত কার্ডার কিনে নিতে চায়। এগুলি আলোচনা আমরা শুনছি। এই জন্য আমি বলছি আমাদের তো কিছু করার নাই। তবে আমার ধারণা যে বিশ্বায়নের যুগে কেউ এতিম না, সুতরাং আমাদের সুসম্পর্ক করতে হবে, বা অন্য শক্তির সাথে সুসম্পর্ক সবার সঙ্গে। হ্যাঁ, সবার সঙ্গে আমরা সুসম্পর্ক রাখতে চাই, সমতার ভিত্তিতে। আজিজ ভাই অনেক লম্বা দিচ্ছিলেন, আমি সেই তিস্তার বিষয়টি আমি পুরোপুরি জানতে পারলাম না। একটি কথা আমি উল্লেখ করতে চাই আপনি আলোচনার আগে। প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন, যে কোনো মূল্যে, তিনি এই শব্দটি উচ্চারণ করেছেন। ধন্যবাদ। প্রধানমন্ত্রী বলেছেন যে কোনো মূল্যে, এবং গতকালকে পানি সম্পদ মন্ত্রী বলেছেন দরকার হলে অন্য নামে। এর ভেতর থেকে কতগুলো প্রশ্ন তোলার সুযোগ আছে, প্রশ্ন তোলাও যায়, আলোচনাও করা যায়, কিন্তু সেই আলোচনাটা অনেক বিস্তৃত, এখন হয়তো সংক্ষেপে আমরা। তবে আজিজ ভাই যেগুলো বললেন, অনেকগুলো জায়গায় কথা বলা যায়, আবার এটি নিয়ে তর্কও করা যায়।
আমরা আমাদের রাজনীতিতে যেমনি বাস্তবতাও আছে, জুজুর ভয়ও আছে। আমরা যখন পার্বত্য শান্তি চুক্তি করি তখন এখানে বলা হয়েছিল ফেনী পর্যন্ত বাংলাদেশ ভারতের কাছে চলে যাবে, মনে পড়ে? জি। আমাদের এখানে মিথ এটি আমাদের রাজনীতিতে চালু আছে এবং এটা দিয়ে আমরা যার যার পজিশনটাকে ঠিক রাখার চেষ্টা করি। আমি জিজ্ঞেস করি, একটা প্রতিবেশী ভারতের যে আচরণগুলো, এগুলো ঔদ্ধত্যপূর্ণ আচরণ, কিন্তু সে ঔদ্ধত্যের বিরুদ্ধে যে ধরনের শক্তি সাহস নিয়ে কথা বলার সুযোগ যখন ছিল, আমরা কি বলেছি? আজকে আমি তো মনে করি যে পার্লামেন্টে সবার আগে আপনি যদি এটি বলতে চান যে ভারতের সাথে শেখ হাসিনা জাতীয় স্বার্থবিরোধী যে চুক্তিগুলো করেছে, এটি নিয়ে পার্লামেন্টে কেন আলোচনা হয় না, কেউ নোটিশ দেন না কেন? আপনি যে শুধু বলছেন যে আপনার শরীরের ভিতরে খুব ভয়ঙ্কর একটা রোগ আছে যেটা আপনি মারা যেতে পারেন, তো আপনি যদি এটি জেনে থাকেন তাহলে আপনি আমাকে একই সাথে বাতিল করার ব্যাপারে বলবেনও সবাই একমত কেন হচ্ছে না? কেন হচ্ছে না? কারণ হচ্ছে যে আমাদের এখানে ওই যে উপর এবং নিচ, সামনে এবং পেছনে রাজনীতির ভিন্নতা আছে। আমরা কখনো কখনো অন্যের দ্বারা ব্যবহৃত হই। আমি স্পষ্ট করে বলি, আমাদের এখানে আপনি দেখবেন একটা অংশ আছে যার অনবরত চেষ্টা করে মানুষকে উজ্জীবিত করে রাখার জন্য। বাংলাদেশের সেনাবাহিনী যদি দুর্বল হয় তাহলে ইরান অথবা ইরাকের কোনো লাভ অথবা লস নাই। লাভ হচ্ছে আমাদের প্রতিবেশী ভারত এবং মিয়ানমারের। আমাদের দেশের মধ্যে সারাদিন যদি অস্থিরতা কাজ করে তাহলে উত্তর কোরিয়া অথবা জাপানের লাভ অথবা লস নাই। লাভ এবং লস হচ্ছে আমাদের ওই ভারত এবং মিয়ানমারের, কারণ তারা আমাদের নিকটতম প্রতিবেশী। আমাদের এখানে তরুণরা যদি জ্ঞান বিজ্ঞান অগ্রগতি প্রযুক্তিতে নিজেরা শিক্ষিত না হয়ে সারাদিন একেবারে কার্যের মধ্যে জড়িয়ে থাকে, হানাহানির মধ্যে জড়িত থাকে, যুক্ত হয়ে থাকে, তাহলে এর ফলে আমেরিকা বা ওই মধ্যপ্রাচ্যের সৌদি আরবের কোনো লাভ অথবা লস নাই। লাভ অথবা লস হচ্ছে আমাদের প্রতিযোগী যারা, প্রতিদ্বন্দ্বী যারা আমাদের আশপাশের। আমি কখনো কখনো কি মনে করি জানেন, তারা আমাদের একটা সেকশনকে কাজে লাগিয়ে অনবরত এগুলোর বিরুদ্ধে, এই বিষয়গুলো নিয়ে সারাদিন আমাদের মধ্যে এক ধরনের গ্যাঞ্জাম তারা পাকিয়ে রাখে। আপনি খেয়াল করে দেখবেন গত গত 1.5 বছরে সেনাবাহিনীর বিরুদ্ধে যেভাবে বিষোদ্গার করা হয়েছে, এবং এটি তো খুব পরিকল্পিত ছিল যে আপনার এক একটা বাহিনীকে আপনি দুর্বল করে ফেলেন। কারণ কি? কারণটা হচ্ছে সরাসরি অন্যের পারপাস সার্ভ করার জন্য। এই যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা গ্রহণ করেছে, তার পেছনে কারণ হিসাবে আমি এখানে যে ধরনের প্রপাগান্ডা, উন্মাদনা, এটিও একটা অনেকাংশে এটি তাদেরকে সহযোগিতা করেছে। তার মানে এই না যে আপনি তার অন্যায় কাজগুলোকে মেনে নেবেন। আমি আপনাকে মনে করব আপনি বাস্তবতার আলোকে সিদ্ধান্তটা নেবেন। এই যে আমাদের যে তরুণরা, আপনি গত 2 বছরে আপনি কোথাও আমাদের এই শিক্ষা, জ্ঞান বিজ্ঞান, গবেষণা, এই বিষয়গুলো নিয়ে কখনো কোনো তর্ক বিতর্ক শিক্ষার্থীদের মধ্যে আলাপ আলোচনা কি শোনেন? সারাদিন আমরা হচ্ছে কাকে ধরবো এবং কাকে মারবো। সারাদিন আমরা হচ্ছে এমন কতগুলো এজেন্ডা নিয়ে, একটা শিক্ষার্থী যদি সারাদিন এইগুলোর মধ্যে থাকে, সে তার লেখাপড়ার দিকে কখন যাবে? এক। দ্বিতীয়ত হচ্ছে আজকের যুগে পার্মানেন্ট শত্রুও কেউ না, পার্মানেন্ট মিত্রও কেউ না। যদি হতো তাহলে আজ ভোরে আফগানিস্তান সীমান্তে পাকিস্তান হামলা চালিয়ে 29 জনকে হত্যা করেছে। আফগানিস্তানে এখন যারা ক্ষমতায় আছেন, এদেরকে ক্ষমতা আনার ক্ষেত্রে সব থেকে বেশি কন্ট্রিবিউশন তার মধ্যে হচ্ছে পাকিস্তান। সেই পাকিস্তানের সাথে সে এখন যুদ্ধে জড়িয়ে গেছে, আফগানিস্তান যুদ্ধ জড়িয়ে গেছে। কারণটা কি? কারণটা স্থায়ী শত্রু এবং মিত্র নাই। আমি ধরেন যে পপুলিস্ট অনেকগুলো কথা আপনার এখানে বলতে পারি, কিন্তু বাস্তবতা হচ্ছে আমাকে আজকে ভারতীয় ভিসা উন্মুক্ত করে দেওয়ার পর মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সেখানে বিশাল ভিড়। অনেকে সোশ্যাল মিডিয়া দেখছি যে ট্রল করছে। আমি আমার পরিচিত একজনকে জিজ্ঞেস করলাম যে এই মানুষগুলো তার প্রয়োজনে যাচ্ছে, এটা নিয়ে ট্রল করার কিছু নাই। এবং আমরা যে যাচ্ছি আমাদেরকে তারা ফ্রি সেখানে ট্রিটমেন্ট, অন্যান্য যে কাজে যাচ্ছি, ফ্রি সার্ভিসটা দিবে তাও না, আমি পয়সার বিনিময়ে তার কাছ থেকে সেবাটা কিনছি। দেখলাম কলকাতায় মিষ্টি খাওয়া হয়েছে, ব্যবসায়ীরা তারা মিষ্টি। এর কারণ হলো যে আমাদের এখানকার আপনি যাই বলেন না কেন, এটি তারা সৌহার্দ্যের জায়গা থেকে করেছে আমার কাছে মনে হয় না, বাণিজ্যিক একটি আমাদের মনে হয় যে আমাদের দেশের এই সেক্টরগুলো, বিশেষ করে সেবা খাত,
এর সাথে তাদের ব্যবসা বাণিজ্য এবং তাদের জীবনযাপনের একটা বিরাট সম্পর্ক আছে এবং এর ভেতর থেকে তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। আপনার এখানে আলোচনা হয়েছিল কোরবানির আগে যে সেখানে যারা গরু লালন পালন করত, গরু বিক্রি করতে না পেরে বাংলাদেশে গরু আসা বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে ভিসা বন্ধ হয়ে যাওয়ার কারণে সেখানকার গেস্ট হাউস থেকে শুরু করে এই কেন্দ্রিক যে পর্যটন ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছিল, এখন তাদের সেই সুযোগটা এসেছে, তারা তাদের জন্য আনন্দ করছে, মিষ্টি খাচ্ছে। আমি এখনকার যুগে আপনি কাউকে স্থায়ী শত্রু অথবা স্থায়ী মিত্র না, আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ন্যাশনাল ইন্টারেস্ট। আর পলিটিশিয়ানদের দায়িত্ব হচ্ছে সৌহার্দ্য তৈরি করার জন্য চেষ্টাটা করা। আমাদের এখানে যতগুলো রাজনৈতিক দলই আপনি দেখেন, রাস্তায় দাঁড়িয়ে যাই বলে না কেন, ওই তলে তলে ভারতের সাথে সম্পর্ক রাখতে চায়, আমেরিকার সাথে সম্পর্ক রাখতে চায়, ওই অমুকের সাথে সম্পর্ক রাখতে চায়। ইন্ডিয়ান অ্যাম্বাসেডর ডাকলে তার বাড়িতে যায় না, আপনি আমাদের দেশের একজন নেতাকেও পাবেন না যে ছুটে যান না। অথচ ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে একজন মন্ত্রীর থেকে অনেক নিচে একজন অ্যাম্বাসেডর। আপনি দেখেন, আগেও আমরা দেখেছি, ভবিষ্যতেও যদি হয় আপনি দেখবেন ছুটে চলে যায়, রাস্তায় জ্যাম দেখলে ফিরে আসে না, চা খেতে চলে যান। অর্থাৎ আমাদের এই যে পাবলিককে এক ধরনের উন্মাদনার মধ্যে আমাদেরকে রেখে দেন, কিন্তু ক্ষমতা এবং ক্ষমতাকে মেনটেন করার জন্য ভেতরে ভেতরে নানা ধরনের সম্পর্ক মেনটেন করেন। এই যে নির্বাচনের কয়েকদিন আগে দেখলাম ভারতীয় দূতাবাস কি একটা অনুষ্ঠান করছে, সারা দেশের রাজনৈতিক নেতাদের, যাকে আমি নাম বলছি না, খুলনার ডুমুরিয়াতে নির্বাচনী প্রচার চালানোর দুপুরবেলায় দেখলাম, বিকেলবেলায় দেখলাম ওই অনুষ্ঠানে তিনি আছেন, সেখান থেকে চলে এসেছেন। কারণ কি? কারণ হচ্ছে সবাই চায় যে উপরে উপরে আপনার সামনে এসে বলবে আমি ঘোরতর বিরুদ্ধে। তুমি যদি ঘোরতর বিরুদ্ধে হও, তাহলে শেখ হাসিনা বাংলাদেশের স্বার্থ পরিপন্থী যে চুক্তিগুলো করে গেল, সেই চুক্তি নিয়ে কেন পার্লামেন্টে আলোচনা হচ্ছে না? তোমার তো প্রথম কাজ ওই চুক্তিগুলো রিভিউ করার জন্য। যদি রিভিউ করতে নাও পারো, যে এমন ব্যবস্থা করে গেছে যেখান থেকে আমার বেরিয়ে আসা সম্ভব না, এগুলো উন্মুক্ত করেন যে এই জায়গাগুলোতে আমার স্বার্থবিরোধী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কই, আপনি তো করেন নাই। আমেরিকার সাথে যেটা হলো আপনি তো করছেন না। আমাকে সামনে এসে বলছেন যে আমি কিন্তু অনেক, আমার ড্রেস দেখে বুঝছেন না, আমি কিন্তু অনেক বড় দেশপ্রেমিক। না, ড্রেস দেখে, পল্টনে বক্তৃতা শুনে, প্রেস ক্লাবের সামনে বক্তৃতা শুনে বোঝা যায় না যে আপনি আসলে দেশপ্রেমিক কি না। আপনি দেশের স্বার্থে আপনার কন্ট্রিবিউশন, ডেডিকেশন কতটুকু, এটা বোঝা যায় আপনি কি ভূমিকা নিচ্ছেন, আপনি কি কথা বলছেন, এবং তার সেন্টারটা হচ্ছে এখন পার্লামেন্ট। সেখানে এই বিষয়গুলো কাজের ভেতর থেকে দেখাতে হবে আপনি কত বড় দেশপ্রেমিক। জি আজিজ ভাই, কে কত বড় দেশপ্রেমিক সেটি তার কাজের মধ্যেই আসলে প্রমাণ দেখতে চায় মানুষ। আজিজ ভাই, আপনি শরীফ ভাইয়ের এই বক্তব্যকে সমর্থন করেন কিনা, যে আমরা সবসময় বলছি যে দেশবিরোধী চুক্তির একটি কথা আমরা সবসময় শুনি, সেই চুক্তিগুলো আসলে যদি কোনো ভুল থাকে বা সংশোধনের জায়গা থাকে, সেটি না করে বা সেটি বাতিল না করে কেন সেটিকে রেখে দেওয়া হচ্ছে, বা সংসদে এটি নিয়ে সবাই কথা কেন বলছে না? আচ্ছা, আমি একটা নিজের প্রমাণ নিজে দিই। শরীফ ভাই যে কথা বললেন, শেষের যে চুক্তিটা করে সেটা ছিল করিডোর। আসলে সেটা করিডোর হলো ট্রানজিটের নামে করিডোর দিয়েছিল, অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে ট্রেন যাবে, গিয়ে সেভেন সিস্টারে যাবে, আবার সেভেন সিস্টারে ব্যাক করবে, এটার নাম করিডোর। আমি লিখেছি যখন আপনার ট্রানশিপটা বাতিল করলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়, ইউনিটারলি ভারত, সেটাতে আমরা ধরেন নেপালে, ভুটানে যেতে পারতাম, এটা বন্ধ করে দিয়েছে, আমাদের বেনিফিট। তখন আমি লিখেছিলাম ট্রান্সশিপমেন্ট বন্ধ, করিডোরের কি হলো? প্রশ্ন, করিডোরের কি হলো? কেউ ছাপে নাই, কোনো পত্রিকা ছাপে নাই। আমি ফ্রি টাকা দিয়ে লিখি, টাকা ছাড়া ছাপতে দিছি, কেউ ছাপে নাই। তাহলে আপনি চিন্তা করেন, তাহলে জাতি এক হওয়া দরকার না? আপনার করিডোরটা তো ফ্রি বলেছেন যে ছাপতে, তাও ছাপবে না, ছাপে নাই, কেউ ছাপে নাই। এটা ভারতের এগেনস্টে যাবে, এই টোনের কারণে ছাপে নাই কেউ। আমি এখনো প্রমাণ দিয়েছি, ছাপে নাই। আমি নাম বলতেছি না পত্রিকার, ছাপে নাই। এবং অনেক পত্রিকায় রিগ্রেট করছে, দেখেই রিগ্রেট করছে, হেডিং দেখেই রিগ্রেট করছে। আপনি বলেন তারা ছাপে নাই,
এমনি তো পত্রিকায় টাকা দিতে চায় না, আমি ছাপি 2 জায়গায় 2 পত্রিকায় দেই, টাকাও পাই, আমি নিউজ দিই, কিন্তু তারাও ছাপে নেই, এইটা ছাপে নেই। অর্থাৎ আমি বলছি মিডিয়া, আমাদের মিডিয়া যে রোল প্লে করা সেটাও করতেছে না, ব্যক্তিও করতেছে না। ধরেন রাজনীতিবিদদের ভিতরে আমাদের সুশীল সমাজ বলেন, যা বলেন, সব জায়গায় কিন্তু এই যে সস্তা আপনার 2 পয়সা দিয়ে কেনা যায় এরকম এজেন্সি লয়ে বসে আছি। এই যে ধরেন আপনার ইসরায়েলের যে বলল শরীফ ভাই যে বলছে আপনার রাষ্ট্রদূত বলছে তো বাংলাদেশ এবং পাকিস্তানে হামাস সক্রিয় এবং সেখান থেকে ইসরায়েলের বিরুদ্ধে কাজ করবে। তাই যে কোনো এটা একটা ভয় দেখানো তো। তাহলে হামাস দেখে ইসরায়েল এসে আমাদের এখানে বোম করবে, তখন তো আমাদের এখানে বোম করলে হয়তো আমরা মারা যাব, কিন্তু পরে ইরাকও তো বয়ে থাকবে না। এখন ধরেন আমি কথা বলতে খুব হার্শ কথা বলতে হয়, বিশ্বায়নের যুগে কেউ এতিম না, আমি বলছি এই কারণে মালদ্বীপ থেকে উঠে গেছে। আমি নেপালে গেছি, কাঠমান্ডুতে গেছি, ওখানে তো 100% হিন্দুত্ববাদী দেশ ছিল, তরুণরা ক্ষমতা নেওয়ার পরে সেখানেও ভারতের অবস্থা কাহিনী। হ্যাঁ, তো আমার বক্তব্য হলো যে আমরা আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করে অনেক জায়গায় আটকা গেছি, ঠিক আছে, তা আমরা বেরোবার রাস্তা কি আমার করেন? আমি পদ্মা ব্যারেজ করব না, আমি তিস্তা ব্যারেজ করব না, আমি আমার অখণ্ডতা রক্ষা করব না, আমি স্বাধীন দেশের নাগরিক হইলাম কি করে? আমি তো চেষ্টা করব, আমি তো বলছি যে আমি যদি ছোট হই আমাকে হেল্প করার জন্য বিশ্বায়নের যুগ আছে। আমার পাশে ইন্দো প্যাসিফিক রিজন, এটা তো মূল, এখনও তো খেলা শেষ হয় নাই। আমি লিখেছি 23 সালে যুগান্তরে ছাপা হয়েছে যে ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ, ভূ রাজনীতির ফাঁদে। এখন এই ফাঁদে আছি আমরা, যুক্তরাষ্ট্র এবং চীন এবং এদের টানাটানি বেশি, এবং এখন যে টানাপোড়েন ভারতের সাথে আমাদের টানাপোড়েন চলছে, এবং সেই সাথে আপনি নেক্সট আসতেছে ইন্দো প্যাসিফিক রিজন। এখানে 25% সারা পৃথিবীর যে ভূখণ্ড আছে, ভূমি আছে, 25% ভূমি আছে, এবং সারা পৃথিবীতে সমুদ্র যতটুকু আছে তার ভিতরে 65% আছে ইন্দো প্যাসিফিক রিজনে সমুদ্র, এবং এখানে 65% জিডিপি আছে, কর্মক্ষম ব্যক্তি আছে 48%। সুতরাং আমেরিকা 2001 সালে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি ঘোষণা করছে যে এইটাই হবে আগামী দিনের, এই অঞ্চল হবে ভরকেন্দ্র, অর্থাৎ সকল জিডিপি বলেন, আয় বলেন, যা বলেন, এইটা কিন্তু ফাইনালি চীন, কিন্তু এখন আপাতত চীন ওখানে আছে, এখন আমেরিকা ওখানে ঢুকতে চায়, যার ফলে আমেরিকাও বাংলাদেশকে চায়, চীনও বাংলাদেশকে চায়। আমরা কিন্তু নিজেরা গায়ে পড়ে যাই না, সবাই চায় বাংলাদেশ, সবাই বাংলাদেশকে চায়। বাংলাদেশের ভৌগোলিক অবস্থা সাংঘাতিক ইম্পর্টেন্ট। একদিকে সমুদ্র, আর একদিকে হয়তো ভারতের, এই জন্যই চাচ্ছি যে ভারত আমাদের বড় দেশ হিসেবে ভারত হবে আমাদের প্রকৃত বন্ধু, কারণ 3 ভাগ বেষ্টিত। এখন ভারত যদি তাদের এই পুশিন খেলা করে, পুশিনের 2টা ইন্টারেস্ট থাকতে পারে। ভৌমিক তো শুভেন্দু অধিকারী তো আগে 3 দল বদলাইছে, হ্যাঁ, মমতারও হয়েছে, কমিউনিস্ট পার্টিও করছে, তার আগেও করছে, এখন আসে বিজেপিতে। সে এত হতে পারে নরেন্দ্র মোদী কইছে তুমি তাফালিক করো, পুশিন করো, হ্যাঁ, তাহলে এই যে চুক্তি প্রায় 30-40টা চুক্তি করছে, এটা অন্তত বাদ করতে চাইবে না। হ্যাঁ, তা আমার বক্তব্য হলো যে আরেকটা হতে পারে যে বাংলাদেশের কথা হলো, বাংলাদেশ একটা স্বাধীন দেশ, ভারত একটা স্বাধীন দেশ। প্রদেশের মুখ্যমন্ত্রী কি করলে এতে কি আসে যায়, সরকার টু সরকার আলোচনা করে এটা সলভ করুক। ভারতের সাথে আমাদের সম্পর্ক দরকার, ভারতও আমাদের সাথে সম্পর্ক রাখা। ওই যে আপনি বলছিলেন যে তাফালিং বন্ধ করতে হবে, হ্যাঁ, এটা বন্ধ করতে হবে।